তো এই ভিডিওটাতে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি, আমরা জানতে চাচ্ছি এখানে সমস্ত প্রক্রিয়াকৃত কাজ। ওকে, তাহলে সমস্ত প্রক্রিয়া সম্পর্কে আমরা যে বেসিক ব্যাপারটা জানি সেটা আরেকবার একটু বলে নিচ্ছি প্রিসাইজলি। তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, এই প্রক্রিয়াতে তাপমাত্রা কোনো চেঞ্জ হয় না। তার মানে হচ্ছে ডিটি এটা ইকুয়ালস টু 0 হয়, মানে তাপমাত্রার পরিবর্তন হবে না যেহেতু কনস্ট্যান্ট ধ্রুবক থাকে। আর তাপমাত্রা পরিবর্তন না হলে আমরা জানি তাপমাত্রা পরিবর্তন না হলে গতিশক্তিরও কোনো পরিবর্তন হয় না। কথা আমরা সবাই দেখেছি গতিশক্তির সূত্রটা আইডিয়াল গ্যাসে, আমরা হয়তো ওই চ্যাপ্টারে আবার আলোচনা যাব 3/2 nRT। তাহলে বুঝতে পারছি একটা নির্দিষ্ট তাপমাত্রা যদি ফিক্স থাকে তাহলে গতিশক্তিও ফিক্সড হয়ে যায়। তার মানে হচ্ছে গতিশক্তির পরিবর্তন 0। আর গতিশক্তির পরিবর্তন 0 হলে এখান থেকে আরেকটা কথা বলা যায়, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও 0। গতিশক্তির পরিবর্তন কি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ধরছি। তাহলে এখান থেকে সেট অফ টার্মস কিরকম ভাবে কি স্টেজে থাকে সেগুলো আমরা জেনে গেলাম। তাহলে এইখান থেকে আমরা আরেকটা ডিসিশনে যেতে পারি, যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেটা হচ্ছে dq ইকুয়ালস du প্লাস dw। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যদি হচ্ছে গিয়ে du ইকুয়ালস 0 হয় তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে, যেহেতু আমরা দেখেছি যে আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0, তাহলে ফার্স্ট লতে কি হবে dq ইকুয়ালস dw। এটা কিন্তু বেশ ভালো একটি প্রক্রিয়া। কেন ভালো প্রক্রিয়া, খেয়াল করে দেখো, যতটুক তাপ শক্তির পরিবর্তন ততটুকু কিন্তু বাহ্যিক কাজ। বাহ্যিক কাজই কিন্তু একটা যন্ত্রের কাছে আমাদের আউটপুট। বাহ্যিক কাজ মানে সে ফিজিক্যাল যতটা ওয়ার্ক দিতে পারে, মানে যতটুকু কাজ করে দিতে পারে আয়তন বেড়ে, মানে ওইটাই তো কাজ আসলে, ওই কাজটা যেটা পাই। তার মানে এটাই কিন্তু আমরা বেসিক্যালি আউটপুট হিসেবে সবসময় হচ্ছে করি, মানে এটাকেই আমরা ট্রিট করি আউটপুট। তার মানে দেখতেছো এখানে মজা হচ্ছে গিয়ে অভ্যন্তরীণ শক্তি বা সিস্টেমের তাপমাত্রা বাড়ে না, সে কি করে পুরোটাই কাজ করে দেয়। তাহলে বুঝতেছো এই সিস্টেমটা বেশ সফিস্টিকেটেড আর খুব ভালো বটে সমষ্ণ প্রক্রিয়া। যতটুক তাপ শক্তি দিব ততটুক কাজ পাবো। আমি যদি 10 জুল তাপ শক্তি দেই তাহলে 10 জুলই কাজ করে দেবে, সে নিজে কিছু নষ্ট করবে না। তাহলে এটা ভালো না, আউটপুট বেশি বেশি পাবো। তাহলে সমষ্ণ প্রক্রিয়াতে আসলে বাহ্যিক কাজটা বেশি পাওয়া যায়, মানে যে কোনো যন্ত্রের আউটপুট ওয়ার্ক ডান সেটা একটু বেশি হবে আর কি। ব্যাপারটা বেশ ভালো। তাহলে এখন আমরা হচ্ছে গিয়ে বের করতে চাচ্ছি সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজটা কত হবে। ঠিক আছে, তাইলে চলো আমরা একটু সামনে আগাই। তো এই ব্যাপারগুলো আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে এটা যদি বুঝে ফেলি, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ আমরা বের করব। তাহলে আমরা যে কোনো গ্যাসের জন্য 3টা টার্ম বা 3টা রাশি নিয়ে বেশি কনসার্ন থাকি। তারা কারা কারা বলতো? চাপ, আয়তন এবং তাপমাত্রা। এই তিনজনের সম্পর্কটা আমরা দেখেছি, তিনজনই যদি ভ্যারিয়েবল হয় সম্পর্কটা হয় PV/T ইকুয়ালস কনস্ট্যান্ট। আর এই কনস্ট্যান্টটা আমরা যদি আরেকটু মনোযোগ দিয়ে দেখি, এই কনস্ট্যান্টটাকে আমরা বলি হচ্ছে NR। NR মানে বুঝতে পারছো, এক N মোল আর R হচ্ছে ধ্রুবক। তাহলে তাই যদি হয় তুমি বুঝতে পারছো এই পুরোটা ধ্রুবক, তাহলে PV ইকুয়ালস টু আসলে আসে NR ইন্টু T। তো এই সম্পর্ক তো আমরা সবাই জেনে আসছি, তাই না, যে PV ইকুয়ালস টু NR ইন্টু T। P দ্বারা বোঝাচ্ছি আমরা প্রেসার, V দ্বারা হচ্ছে আয়তন, এটা চাপ, এটা আয়তন, এটা হচ্ছে মোল সংখ্যা, কয় মোল গ্যাস নিয়েছি। আর R এর ভ্যালু আমরা জানি, আদর্শ গ্যাস ধ্রুবক। আর T হচ্ছে টেম্পারেচার। এখন এখান থেকে তো সবাই বুঝতেই পারছি, তাপমাত্রা যদি সমষ্ণ প্রক্রিয়ায় তো T কি হবে? কনস্ট্যান্ট। মানে তাপমাত্রা ধ্রুবক, এটা চেঞ্জ হয় না। তাহলে তাপমাত্রা যদি ধ্রুবক হয় তাহলে বুঝতে পারছি এই একটা নির্দিষ্ট পরিমাণ মোল নিয়ে শুরু করলে পুরো জিনিসটা কি হয়ে যাবে, এই পুরো জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে পুরো জিনিসটা কনস্ট্যান্ট হলে আমরা বুঝতে পারছি সমষ্ণ প্রক্রিয়াতে লেখা যাবে PV ইকুয়ালস একটা কনস্ট্যান্ট, মানে চাপ এবং আয়তনের গুণফলটা কি হবে? কনস্ট্যান্ট হবে। তো এভাবে চিন্তা করবো আমাদের যে অ্যাকচুয়ালি এম্পিরিক্যাল রিলেশন PV/T ইকুয়ালস কনস্ট্যান্ট, প্রক্রিয়াতে যেইটা আসলে আরো ধ্রুবক, টিটাও ধ্রুবক সমষ্ণ প্রক্রিয়া, তাহলে এই ধ্রুবক এই ধ্রুবকের সঙ্গে মিলে আরেকটা ধ্রুবক হয়, তাহলে PV ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট আছে। তাহলে এভাবে করে সমচাপ প্রক্রিয়া বললে এই পিটা ধ্রুবক হয়ে যায়, এর সঙ্গে মিলে V/T ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়। এভাবে করে রিলেশনগুলো বের করা যায়। তাহলে যাই হোক, সমষ্ণ প্রক্রিয়ায় PV ইকুয়ালস একটি কনস্ট্যান্ট হয়। তার মানে এখান থেকে এটা লেখা যায় যে কোনো অবস্থায় পিয়ন ভিয়নের গুণফল সমষ্ণ প্রক্রিয়ায় অন্য যে কোনো অবস্থায় চাপ আয়তনের গুণফলটা সমান হবে, কারণ সব অবস্থায় এই গুণফলটা কি থাকতে হবে? ধ্রুবক থাকতে হবে। যেহেতু সব অবস্থায় n ফিক্সড, নাম্বার অফ মোল আর তো ফিক্সড, আর সব অবস্থায় যেহেতু টেম্পারেচারটা ফিক্সড থাকছে, তাহলে আমরা সবাই বুঝতেই পাচ্ছি যে সব বিন্দুতে বিন্দুতে চাপ আর আয়তন যাই হোক না কেন তাপমাত্রা ফিক্সড। তার মানে বুঝতে পাচ্ছি যে আমাদের সব বিন্দুতেই আসলে এই যে পিভি যে গুণফল সেটা হচ্ছে এনআরটির সমান হয়। তাহলে আমরা সমষ্ণ প্রক্রিয়াতে একটু দেখতে চাচ্ছি যে সমষ্ণ প্রক্রিয়াতে আমাদের ইন্ডিকেটর ডায়াগ্রাম বা পিভি গ্রাফটা কেমন হবে, এবং পিভি গ্রাফটা বের করলেই তো আমরা জানি পিভি গ্রাফে এক্স অক্ষের সঙ্গে আবদ্ধ ক্ষেত্রফলটা কি আমরা বলি আসলে ওয়ার্ক ডান। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় আমরা দেখে ফেললাম অলরেডি, সমষ্ণ প্রক্রিয়ায় পিভি ইকুয়ালস টু আসলে কনস্ট্যান্ট।
এবং সেই কনস্ট্যান্টটা কত, এন আর টি, টিটা ধ্রুবক হওয়াতে এই তিনজনের গুণফলটা আসলে কি হয়ে গেছে, ধ্রুবক। যদি তাই হয় এটাকে একটা কেও বলতে পারি কনস্ট্যান্ট। তাহলে দেখো পি এর সঙ্গে ভি এর সম্পর্ক কি হবে, একটা ধ্রুবক বাই ভি। এইখান থেকে আসলে গ্রাফ পাওয়া যেতে পারে একটা কমন সেন্স থেকে। তো চলো আমরা হচ্ছে এখান থেকে পিভি এর গ্রাফ আঁকি। পিভি এর গ্রাফ তো আমরা অনেক দেখেছি, ইন্ডিকেটর ডায়াগ্রাম। তো যেটা হয়েছে সেটা হচ্ছে এটাকে আমি বলছি পি, এটাকে আমি বলছি ভি। তাহলে দেখো তো কমন সেন্স না, ভি যত বড় হবে পি তত কি হবে, ছোট হবে, মানে আয়তন বাড়লে চাপ কমবে। তাহলে এই গ্রাফটা দেখতে কেমন হবে, যত আয়তন বাড়বে তত তার চাপটা কমে যাবে। দেখতে পাচ্ছ এইখানে ইন্ডিকেটরটা দেওয়া থাকছে, এই যে ইন্ডিকেটর এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে প্রসেসটা, এখান থেকে আমরা হচ্ছে এটা দেখে নিই এ থেকে বিতে গেছে। তাহলে খুব সহজেই আমরা বুঝতে পাচ্ছি যে এ বিন্দুটার কিন্তু একটা নির্দিষ্ট ই ছিল, কোঅর্ডিনেট ছিল, রাইট? কোঅর্ডিনেটটা কি ছিল, ধরছি এ বিন্দুটার জন্য এটা হচ্ছে v1, এটা হচ্ছে p1, এখান থেকে এখানে আসছে যেটা হচ্ছে v2 p2। তাহলে বুঝতেছি এইটা হচ্ছে আমাদের v1, আর এই বরাবর এটাকে আমরা বলবো p1। এ থেকে যখন b তে গেছে তখন এইখানে যেটা সেটা হচ্ছে v2, আর এই বরাবর যেটা চাপ সেটা হচ্ছে p2। দেখতে পাচ্ছ এখান থেকে সবাই বুঝতে পারছো যে আয়তনটা v1 থেকে v2 তে গেল, ইন্ডিকেটর তো তাই বলে, এ থেকে বিতে গেছে মানে আয়তনটা v1 থেকে v2 তে গেছে, মানে আয়তন বাড়ছে। আর দেখো চাপটা কি p1 থেকে p2 তে আসছে, চাপ কিন্তু কমছে, নিশ্চয়ই বুঝতে পারো। ইন্ডিকেটর এটা এখান থেকে এখানে গেছে মানে আয়তনটা বেড়েছে, চাপটা কমেছে। আয়তনটা এখান থেকে এখানে গেছে, 1 থেকে 2 তে গেছে, আর চাপটা p1 থেকে p2 তে আসছে। সেটাই তো হওয়ার কথা, আয়তন বাড়লে চাপ কমার কথা। তাহলে এইরকম একটি বাঁকা আসবে। এছাড়াও আমরা চাইলে এখান থেকে অন্যভাবে সম্পর্ক নিয়ে আসতে পারি। সেটা কি রকম, যে পি কে আমরা বসাইছি ওয়াই অ্যাক্সিসে, নিশ্চয়ই খেয়াল করেছো যে পি কে আমরা বসিয়েছি ওয়াই অ্যাক্সিসে, মানে পি আমাদের ওয়াই আর ভি আমাদের কি হবে এক্স। সেই এক্স এবং ওয়াই এর গুণফলটাই কিন্তু একটা ধ্রুবক আমরা দেখতে পাচ্ছি। তাহলে বুঝতে পারছি এক্স ওয়াই এর গুণফল একটা কনস্ট্যান্ট। এবং মনে রাখবা যদি কোনো একটি সঞ্চার পথের বা লোকাসের ইকুয়েশন এমন হয় এক্স ওয়াই ইন্টু ধ্রুবক, তাহলে কেমন হতে পারতো, এক্স ওয়াই যে ধ্রুবক বলতে কত হতে পারে, 10 হতে পারে। এরকম যে কোনো একটা ধ্রুবক হয়, মনে রাখবা এক্স ওয়াই ইন্টু ধ্রুবক যদি হয়, তোমরা যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট কনিক যখন পড়বা জানবা, যারা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন তারা জেনে ফেলছো যে এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক হলে সেইটার যে শেপটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে আয়তাকার অধিবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত হচ্ছে গিয়ে আয়তকার অধিবৃত্তটাকে আসলে দেখতে এরকম হয়, এরকম বাঁকা চাঁদের মতো। দুইটা অংশ থাকে, এই পজিটিভে একটা, প্লাস প্লাসে মাইনাস মাইনাসে একটা, মাইনাস মাইনাস বাদ যাবে কারণ আয়তন এবং চাপ মাইনাস ধরতেছি আমরা, ফাইন। আর এইটার মনে হয় ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা 0.2 হয়। তো তোমরা যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছে এতটা ভাবতে হবে না, জানবা যে এক্স ওয়াই এর গুণফল ধ্রুবক হলে সেটা দেখতে এরকম ঈদের চাঁদের মতো বাঁকা হয়। ওকে, আচ্ছা। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় পিভি গ্রাফ। এখন যদি আমাদেরকে বলে এইখানে কৃতকাজটা কত হবে, তাহলে কৃতকাজটা কত হবে, কৃতকাজটা বের করতে হলে আমরা বুঝতে পাচ্ছি এই এ থেকে বিতে গেলে এই প্রক্রিয়াটা যারা যতটা ক্ষেত্রফলকে সে আবদ্ধ করেছে, দেখতে পাচ্ছ এ থেকে বিতে গিয়েছে, সেটা কিন্তু এক্স এর সাথে এতটা ক্ষেত্রফলকে আবদ্ধ করেছে। এই যে ক্ষেত্রফলটাকে সে এনক্লোজ করেছে, আমরা জেনে আসছি পিভি গ্রাফে আবদ্ধ ক্ষেত্রফল প্রসেসটা এ থেকে বিতে গেলে যে ক্ষেত্রফলকে আবদ্ধ করে সেটাই হচ্ছে গিয়ে কৃতকাজ। তাহলে এই ক্ষেত্রফলটাই কৃতকাজ। যেহেতু ইন্ডিকেটর বলে দিচ্ছে আয়তনটা v1 থেকে v2 হয়েছে, মানে আয়তনটি বেড়েছে, তাহলে এটি পজিটিভ কাজ, আয়তন বলে পজিটিভ কাজ। এখন কাজ কিভাবে বের করবো, আমরা জানি ডিডব্লিউ ক্ষুদ্র কাজ ইকুয়ালস টু কি হবে, পি ডিভি, তাই না? চাপ এবং আয়তনের পরিবর্তনের গুণফল হচ্ছে ক্ষুদ্র কৃতকাজ। যেহেতু আমরা দেখেছি ডাব্লিউ ইকুয়ালস টু পিভি, তাহলে ডাব্লিউ ডিভি নিলে আমরা দেখেছি ডাব্লিউ ইকুয়ালস টু যদি পিভি হয়, সরি ডাব্লিউ ইকুয়াল যদি পিভি হয় তাহলে এইটার পরিবর্তন ডিডব্লিউ, পিটাকে একটা রাশি যেটা ভি এর সঙ্গে চেঞ্জ হচ্ছে, আর ভি কে লিখতে পারবো ডিভি। এইটা আমরা সবাই জানি, তাই তো? এখন আমরা চাচ্ছি টোটাল কাজটা বের করতে। এই দেখো এরিয়া আন্ডার দ্য কার্ভ, এইটা কিন্তু এরকম একটা কার্ভেচার, রাইট? এটা যদি কার্ভেচার হয় তাহলে এভাবে তো স্ট্রেট কোনো ইকুয়েশন বা এরিয়া বের করার আমাদের ফর্মুলা জানা নেই, ইন্টিগ্রেশন করতে হবে। যারা সেকেন্ড ইয়ারে ইন্টিগ্রেশন করেছো তারা জানো, যারা ফার্স্ট ইয়ারে এখন জেনে নাও সেকেন্ড ইয়ারে একটা পার্ট আছে ইন্টিগ্রেশন। তখন আমরা দেখবো যে এ থেকে বি এর এইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করতে হলে এইটাকে ইন্টিগ্রেট করতে হয়, এই ইন্টিগ্রেশনের মানটা হয়, ফর্মুলাটা মনে রাখলে চলবে। ইন্টিগ্রেট যদি আমি বোথ সাইড করি, ইন্টিগ্রেশন ডিডব্লিউ, এখানে ইন্টিগ্রেশন পি ডিভি, তাহলে কি করব দেখো এখানে কিন্তু আমাদের স্পষ্টতই দেখা যাচ্ছে ভলিউমটা v1 থেকে কোথায় গেছে v2, ইন্টিগ্রেশন একটা লিমিটের মাঝে হয়, এই যে v1 থেকে v2,
কেন ভি এর সাথে লিমিটেশন? কারণ দেখতেছি ডিভি দিয়ে ইন্টিগ্রেট করব, মানে ভলিউমের সাপেক্ষে। তাহলে ক্ষুদ্র কাজকে ইন্টিগ্রেট করলে টোটাল কাজ ডাব্লিউ পেয়ে যাব। তাহলে ইন্টিগ্রেশন লোয়ার লিমিট ভি1 আপার লিমিট ভি2 পি ডিভি। এবার দেখো ভি এর সঙ্গে অবশ্যই পি এর একটা সম্পর্ক আছে, নাহলে কেন হচ্ছে তাদেরকে ইন্টিগ্রেট করব, রিলেশন আছে। সেটা কোথায় আছে? সেই রিলেশন তো এইখানটাতেই আমরা পেয়েছি। রিলেশনটা কেমন? এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে দেখেছি পিভি ইকুয়ালস টু এন আর টি, টিটা ধ্রুবক হওয়াতে এরা সবাই ধ্রুবক হয়ে যায়। সো এখান থেকে পি ইকুয়ালস টু কি লেখা যায়? এন আর টি বাই ভি। তাহলে এইটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে পি এর সাথে ভি এর সম্পর্ক তো এখানে দেখো, নিচে ভি এখানে পি। তাহলে এইখানটাতে যেখানে পি আছে সেখানে আর ওয়েট না করে পি এর ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি। পি এর ভ্যালুটা এখান থেকে ভি1 থেকে ভি2 হবে। আর পি এর ভ্যালুটা কত পেয়েছি? এন আর টি। টিটা কিন্তু ধ্রুবক, সমস্ত প্রক্রিয়া, টিটা চেঞ্জ হবে না, টিটা ভেরিয়েবল না। নিচে আসে কি ভি, এই যে দেখতেছি পি ইকুয়ালস টু এন আর টি বাই ভি। এইবার হচ্ছে ডিভি। তাহলে এবার বেশ সোজা, এবার বেশ মজা। সেটা হচ্ছে টিটা ধ্রুবক হওয়াতে সমস্ত প্রক্রিয়াতে এন আর টি, তাহলে এই পুরো জিনিসটা ধ্রুবক হয়ে যায়। তাহলে ওই লাইনের পরের লাইন আমি এখানে লিখে ফেলতে পারি। এই অংশগুলো তো আমরা সবাই দেখে নিয়েছি, ঠিক আছে? তাহলে এটা যদি দেখে নেই, তোমরা ভিডিও যখন দেখবে তখন পজ দিয়ে থেমে থেমেও দেখে নিতে পারবা। ওকে, তাহলে এইটা যদি আমরা সবাই দেখে ফেলি, তো এই অংশটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। এখান থেকে যা কাজ ছিল আমরা সেটা করে নিয়েছি। আচ্ছা, তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে এই লাইনটা, পরের লাইনটা, তাহলে আমরা টোটাল ওয়ার্ক ডান যখন বের করছি বুঝতেই পাচ্ছি ইন্টিগ্রেশন ভি1 থেকে ভি2 এনআরটি উপরে আছে, যেটা পুরোটাই আসলে একটা কনস্ট্যান্ট ইন্ডিকেট করে, যেহেতু সমস্ত প্রক্রিয়া টি কনস্ট্যান্ট, নিচে ভি ডিভি। তাহলে যেটা ধ্রুবক হয় সেটাকে আমরা বের করে নিয়ে আসি। তাহলে এখান থেকে এনআরটি আমরা বের করে নিয়ে আসছি ভি1 টু ভি2, আর এখানে থাকছে ডিভি বাই ভি। তো তোমরা সবাই জানো ডিভি বাই ভি এর ইন্টিগ্রেশন কত হয়? 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x। তাহলে এনআরটি থাকলো, আর ডিভি বাই ভি এর ইন্টিগ্রেশন হচ্ছে ln v। তো এটা লোয়ার লিমিট কত? এটা লোয়ার লিমিট v1, এটা আপার লিমিট v2। তাহলে যদি লোয়ার লিমিট v1 এবং আপার লিমিট v2 হয়, তাহলে nrt কি করতে হয়? প্রথমে লোয়ার লিমিট বসাতে হয়, ln v2 মাইনাস ln v1। এখন তোমরা জানো লন যদি মাইনাস থাকে, লন যদি কমন নেওয়া হয়, তাহলে আসলে এই দুটো অনুপাত হয়ে যায়, ln v2 বাই v1। এই সেই ফর্মুলা যার জন্য এত কাহিনী কাজ, তাই তো? তাহলে আমরা পেয়ে গেলাম সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজটা কত হবে। ঠিক আছে, এইটাই আমাদের ফাইনাল ফর্মুলা। এই যে ডিরাইভেশন তো লাগবে না অ্যাকচুয়ালি, বাট আমরা হচ্ছে ডিরাইভ করে দেখিয়ে দিয়েছি কিভাবে করে সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজটা আসে। তো তোমরা নিশ্চয়ই এই লাইনটা মেমোরাইজ করতে পারবা, আর ডিরাইভটা একবার দেখে নিবা, কনসেপচুয়ালি ক্লিয়ার থাকবে। তো এখন আমাদের এই ফর্মুলার উপরে নানা রকম কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি এই পুরো জিনিসটাকে মুছে নিয়ে এই জিনিসটা কোনটারে কি বলে এটা আর একটু সুন্দর করে গুছিয়ে বলে দিই। তুমি মনে রাখবা, তোমরা যখন একটা ফর্মুলা প্রথমবার শিখছো, যারা প্রথমবার শিখছো, মনে রাখবা একটা ফর্মুলা শেষ লাইনে চলে গেলেই কিন্তু তোমার শেখা শেষ না। শেষ লাইনে চলে গেলে ওই ফর্মুলার কোনটা কি, কোথায় চেঞ্জ করলে কোথায় চেঞ্জ হয়, এইগুলা নিয়ে অ্যানালাইসিস করতে হবে। তাহলে তুমি ফর্মুলা জেনেও আসলে অঙ্কের অনেক বেসিক জায়গাতে কাজ করতে পারবা, যদি ফর্মুলাকে খুব রিগোরাসলি, খুব সুন্দর মতো অবজার্ভ করো। মনে রাখবা, কোনো কিছু অবজার্ভ করার কোনো শেষ নেই। একটা জিনিসকে তুমি বছরের পর বছর দেখলে তোমার কাছে নতুন নতুন চিন্তা তৈরি হবে ওই জিনিসটা নিয়ে, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে অবজারভেশন বাড়াইতে হবে। কোনো একটা ফর্মুলা এসে গেছে, বুঝে গেছি এখানে ভি থাকবে, এখানে পি থাকবে, এবং দেখতে পাচ্ছ এখানে ভি এখানে পি থাকলে কোনটা বাড়াইলে কোনটা কমে, কোনটা কমলে কোনটা বাড়ে, বা কোনটা বাড়ার সাথে সাথে আর কি কি বাড়ে, এভাবে করে মাঝে মাঝে ফুড ফর্মুলাটা দেখবা। তো ফাইনালি আমরা দেখেছি সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ আসছে এনআরটি ln v2 বাই v1। এইটাই হচ্ছে আমাদের ফাইনালি ফর্মুলা সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ। তোমার ছবির সঙ্গে মিলাই একটু মিলাই নেই। ছবির সাথে মিলিয়ে সবসময় পড়লে ভালো। ওই যে আমি তোমাদের একবার বলেছি একটা কোনো একটা ভিডিওতে যে ভিজুয়াল মেমোরি ইজ দ্য স্ট্রংগেস্ট মেমোরি। আচ্ছা ফাইন, এই যে পিভি গ্রাফ সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে খুব ভালো মতোই আমরা জানি গ্রাফটি দেখতে এরকম আয়তকার অধিবৃত্ত হবে। তো আমরা ধরে নিয়েছি এক্সপ্যানশন মানে আয়তন বেড়েছে, মানে বুঝতেছি এ বিন্দু থেকে যদি বি বিন্দুতে যায় আয়তন বেড়েছে, মানে হচ্ছে এই এ বিন্দুতে যে আয়তনটা ছিল সেটাকে আমি বলছি ভি1, এখান থেকে বি বিন্দুতে আসছে সেটা হচ্ছে ভি2, মানে আয়তনটা বেড়েছে, ইন্ডিকেটর তাই বলছে। তাহলে এইখানে যে আবদ্ধ ক্ষেত্রফলটা আর কি, এই যে কার্ভেচারটা এক্স এর সাথে যে ক্ষেত্রফলটাকে আবদ্ধ করেছে এইটাই কিন্তু এইটাকে ইন্ডিকেট করে।
এই ডাব্লিউর মানটা এখানে যে বাঁকা একটা রেখা দ্বারা যে ক্ষেত্রফলটা আবদ্ধ হয়েছে তার সমান। আমি যদি একটু পয়েন্ট দিই এ বি, এটাকে বললাম সি, এটাকে বললাম ডি, এ বি সি ডি, তাহলে মনে রাখবা এইটার এই ডাব্লিউ এর মানটা এ বি সি ডি এর ক্ষেত্রফলের সমান। এখন কথা হচ্ছে আগের ক্ষেত্রফলগুলো ছিল স্ট্রেট লাইন দ্বারা আবদ্ধ, মানে এগুলো সব এবার কিন্তু কার্ভ হতে ইন্টিগ্রেশন করে নিয়ে আসা লাগছে। বাঁকা রেখা হলে এরিয়া আন্ডার দ্য কার্ভ, ওখান থেকে ইন্টিগ্রেশন করে নিয়ে আসা লাগছে। তাহলে এখন কোনটারে কি বলছি, এইখানে হচ্ছে গিয়া V1, এখানে হচ্ছে P1। এইখান থেকে প্রক্রিয়াটি শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের প্রক্রিয়া এ থেকে আমাদের প্রক্রিয়া শুরু হয়ে ইন্ডিকেটর বলে বিতে গিয়েছে। তাহলে বিতে যখন গিয়েছে তখন ভলিউম V2 আর প্রেসার P2। বুঝতেই পাচ্ছি ভলিউমটা আসলে বেড়েছে আর হচ্ছে প্রেসারটা কমেছে। ভলিউম বাড়লে সমস্ত প্রক্রিয়া প্রেসার কমতে হবে, PV কনস্ট্যান্ট থাকতে হবে যে। তাইলে এখানে খেয়াল করে দেখো এই V1টা হচ্ছে প্রথমে আয়তন কত আর এখানে হচ্ছে পরবর্তী আয়তন কত। তাহলে এই অংশটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছি, এই আয়তনের অনুপাত নিতে হবে, আয়তন কত গুণ বেড়েছে এটা জানতে হবে। আর এনটা কি, এন এর পরিচয় তো বুঝতেছো, কত মোল গ্যাস নিয়ে আসলে এক্সপ্লেন করতেছি। আর টি এর পরিচয় আর না বললেই নয়, সমষ্ণ প্রক্রিয়া। তাহলে যে একটা তাপমাত্রায় কনস্ট্যান্ট থাকে না, যে তাপমাত্রা থাকে ওটাতেই থাকে, বাড়েও না কমেও না, যে তাপমাত্রায় থাকে সেটা, মানে মোদ্দা কথা এই পাশের সম্পূর্ণ অংশটা এন আর টি, এই পুরো গুণফলটা কিন্তু আমাদের ধ্রুবক। তাহলে এই সূত্রটাকে আরো নানা রকম আঙিনাতে সাজানো যেতে পারে। কিভাবে দেখো, আমরা দেখি যে সমষ্ণ প্রক্রিয়ায় পিভি এর গুণফলটা থাকে কত, কনস্ট্যান্ট। এবং পিভি এর গুণফল যদি কনস্ট্যান্ট হয় আমরা এটাও জানি পিভি ইকুয়ালস টু এনআরটি। কেন কনস্ট্যান্ট? কজ টিটা ধ্রুবক দেখে এই পুরো গুণফলটা ধ্রুবক, এটাকেই কনস্ট্যান্ট বলছি। তার মানে এই পয়েন্টের পিভি এর গুণফল, যে কোনো শুরুর পয়েন্টের পিভি এর গুণফল এবং শেষের পয়েন্টের পিভি এর গুণফল, সব পয়েন্টের পিভি এর গুণফল কি থাকতে হবে, কনস্ট্যান্ট। কোনো পয়েন্টেই সমস্ত প্রক্রিয়ার উপরে কোনো পয়েন্টেই আসলে চাপ আয়তনের গুণফল ডিফারেন্ট আসবে না। এই পয়েন্টে যা, এই পয়েন্টে যা, এই পয়েন্টে যা, আমি অন্য কালার দিয়ে লিখি, এ পয়েন্টে যা হবে, এই যে গ্রিন কালার যে দিচ্ছি, প্রত্যেকটা পয়েন্টের প্রেসার আর হচ্ছে গিয়ে ভলিউমের যে গুণফল সেটা কনস্ট্যান্টই থাকতে হবে, যেহেতু প্রতি পয়েন্টের পিভি এর গুণফল কনস্ট্যান্ট। কথা আমরা জানি প্রতিটা পয়েন্টে এটার টেম্পারেচার কি থাকবে, একই থাকবে। এ থেকে বি তে আসার সময় কোনো পয়েন্টে আসলে টি চেঞ্জ হবে না সমস্ত প্রক্রিয়া হওয়াতে। তার মানে প্রত্যেকটা পয়েন্টে টি ফিক্সড হলে প্রত্যেকটা পয়েন্টের এনআরটি এর গুণফলটা আসলে একই থাকতে হবে। তাহলে মোদ্দা কথা, যে কোনো দুইটা পয়েন্টের পিভি এর গুণফল সমস্ত প্রক্রিয়া ইকুয়ালস হবে পিভি। এই পিভি দ্বারা আসলে আমি কি বোঝাচ্ছি, এই পিভি এর পরিচয়টা আমি একটু সুন্দর করে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই পিভি এর পরিচয়টা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার যে কোনো বিন্দুর চাপ আয়তনের গুণফল। সমষ্ণ প্রক্রিয়ার যে কোনো বিন্দুর বা পয়েন্টের চাপ ইনটু আয়তনের গুণফল। কথা আমরা জানি সব পয়েন্টে টি সমান, তো তাহলে যে কোনো বিন্দুর পিভি এর গুণফলটাই আসলে ওই পয়েন্টের টি সমান হতে না টি সমান হয়ে যাচ্ছে। তার মানে এটা যে কোনো বিন্দু হতে পারে, নট নেসেসারিলি শুরুর বিন্দু শেষ বিন্দু হতে হবে। এখন খেয়াল করে দেখো এই শুরুতে শেষে সব জায়গায় যেহেতু টি এক, মানে যে কোনো বিন্দুর আসলে চাপ এবং আয়তনের গুণফল যেহেতু টি ধ্রুবক সেটা হওয়া উচিত এনআরটি। সবাই নিশ্চয়ই বুঝতে পারি, টিটা ধ্রুবক হওয়াতে সব বিন্দুর পিভি এর গুণফল কনস্ট্যান্ট, মানে সব বিন্দুর পি এবং ভি এর গুণফল সব বিন্দুতে টি সমান হওয়াতে এনআরটি এর সমান। কেন বলছি এই কথাটা নিশ্চয়ই সবাই বুঝে ফেলেছো, অনেকে বুঝে ফেলেছি, অবশ্যই বুঝে ফেলেছি। এনআরটির জায়গায় আসলে আমরা যে কোনো বিন্দুর পিভি লিখতে পারি, যে কোনো বিন্দু। তাহলে ওই সূত্রটাকে আরেকটু গুছাই ভাবে লেখা যেতে পারে, P1 V1 লেখা যেতে পারে, P2 V2 লেখা যেতে পারে। যে কোনো বিন্দুর পিভিটাই আসলে কার সমান হবে, এনআরটি। তাহলে আমরা এনআরটি বলে পিভি লিখতে পারি। পিভি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার উপরে যে কোনো একটি বিন্দুর চাপ এবং আয়তনের গুণফল, এলএন। তাহলে এটাকে একটু স্পেশালি আমি হচ্ছে বাক্সটাকে বানায় রাখি, তোমরা পরবর্তীতে দেখলে চিনো আর কি। পিভি, পিভির পরিচয়টা কি, ওই যে পরিচয় তো আসলে দেওয়া, এই যে সমষ্ণ প্রক্রিয়ার যে কোনো বিন্দুর চাপ এবং আয়তনের গুণফলটা ধ্রুবকই থাকে। তাহলে যে কোনো বিন্দুটা নিলেই হচ্ছে। আরো মজার ব্যাপার সমস্ত প্রক্রিয়াতে আমরা আরো দেখেছি মজা, সেটা হচ্ছে যে P1 V1 ইকুয়ালস টু কত হয়, P2 V2। তাহলে দেখো তো P1 বাই P2 ইকুয়ালস হলো V2 বাই V1। এইটা হচ্ছে গিয়ে সমষ্ণ প্রক্রিয়ায় চাপে আয়তনের যে অনুপাত, চাপের বিপরীত অনুপাতটা সমান হয়। এটা কেন বের করছি, এটারও নিশ্চয় উদ্দেশ্য আছে, সবকিছুই তো একটা উদ্দেশ্য সাধনে কাজ করি আমরা। V2 বাই V1 এর জায়গায় আমরা কি লিখতে পারি, এই যে V2 বাই V1, সেখানে চাপের উল্টো অনুপাত লিখতে পারি। তাহলে সেখানে আমরা কি লিখতে পারবো, P1 বাই P2, মানে শুরুর বিন্দুর চাপ এটার সাথে শেষের যে বিন্দুটা আছে তার যে চাপ
এর অনুপাত নিতে পারি অথবা আয়তনের অনুপাত নিতে পারি, শেষ বিন্দুর আয়তন এবং শুরুর বিন্দুর আয়তন। বুঝতে পেরেছি? ফাইন। তার মানে আমরা দেখলাম যে চাপের অনুপাত নিলেও হবে, আয়তনের অনুপাত নিলেও হবে। আর যদি এনআরটি না থাকে, তাপমাত্রা না দেওয়া থাকে, মোল না দেওয়া থাকে, তাহলে যে কোনো একটা বিন্দুর চাপ আর আয়তন জানা থাকলে ওইখান থেকেও কিন্তু আমরা ডিরেক্টলি অঙ্কটা করে ফেলতে পারি। তাহলে এখানে কিন্তু ফর্মুলা কিন্তু দুইটা রূপে আমি দেখালাম। কোনটা মনে রাখবো? খুব সিম্পল, একটাও ভোলার কায়দা নাই। ঠিক আছে, সব রকম ফর্মে মনে রাখতে হবে। এই যে বললাম না, একটা ফর্মুলার এই লাইনে আইসাই যারা মনে করে লাফালাফি শুরু করে দিবা যে এই তো জেনে ফেলছি, না, দিস ইজ নট দ্য এন্ড। ওইটাকে আরো অনেক ভাবে সাজানো যেতে পারে। তখন তুমি কি করবা সেটাও কিন্তু আমি তোমাকে ডিটেলস বলে দিচ্ছি। এখানেই কি শেষ না, হয়তো বা অন্য কোনো চিন্তা তোমার মাথায় পিক থ্রু করতে পারে, তাহলে সেই চিন্তাগুলো করতে থাকবা। তাই বলে একটা ফর্মুলা নিয়ে তো সারা জীবন কাটানো যাবে না। তো চেষ্টা করবে একটা ফর্মুলা জানার পরে ওইটা নিয়ে কিছুটা সময় অতিবাহিত করার, ওইটা বিভিন্ন আঙ্গিকে দেখার, বিভিন্ন অবজারভেশন করার। এই যে ক্ষেত্রফলটা সেটা অ্যাকচুয়ালি বোঝাবে এইখানটাতে যতটা ক্ষেত্রফল সে আবদ্ধ করে ফেলেছে। ঠিক আছে, তাহলে সমস্ত প্রক্রিয়ার এই যে 1 নাম্বার এইটা মনে রাখছি, আর হচ্ছে এই 2 নাম্বার এইটা মনে রাখছি, এই দুইটা স্টেটে ওয়ার্ক ডান বের করতে পারবো। ছোট্ট একটা অঙ্ক করে ফেলি, চলো। বললাম তোমরা জানবা ধীরে যে প্রক্রিয়া হয়, ধীরে যে প্রক্রিয়াগুলো হবে সেগুলো আসলে ধীর দ্বারা বোঝাবে। ধীর হইলে তাপমাত্রা আসলে কনস্ট্যান্ট থাকে, ধীরে ধীরে হয়তো তাপমাত্রা চেঞ্জের সময় পায় না, মানে যে শক্তিটা কাজ হয় সেই শক্তিটার যোগান পরিবেশ থেকে দিয়ে দেয়, তাই জন্য অভ্যন্তরীণ শক্তির আর পরিবর্তন হয় না, এই জন্য টিটা ফিক্স থাকে। আচ্ছা, তাহলে ধীর যদি বলে দেয় একটি প্রক্রিয়া খুব স্লোলি হয়েছে, মানে দিস ইজ দ্য ইন্ডিকেটর যে এটা একটা আইসোথার্মাল প্রসেস বা সমস্ত প্রক্রিয়া। সমস্ত প্রক্রিয়া অনেক সময় ধীরে বলে দিবে। তো ধীরে ধীরে যে প্রক্রিয়া হবে সেটাকে আমরা সমষ্ণ ধরে নিব। তো একটা স্টেটমেন্ট এরকম, ধীরে ধীরে কোন গ্যাস এর আয়তন 5 গুণ হলো। এই প্রক্রিয়ার কোন এক পর্যায়ে চাপ 2 atm এবং আয়তন মানে হচ্ছে ভি 5 মিটার কিউব হলে, কমাই দিয়ে ডিফারেন্ট এটা দিই, 4 মিটার কিউব হলে এই প্রক্রিয়ায় কৃত কাজ বা ওয়ার্ক ডান কত? এই প্রক্রিয়ায় কৃত কাজ বা ওয়ার্ক ডান কত? ঠিক আছে, তো এটা কিভাবে করছি? খুব সহজেই কিন্তু এটা তোমরা করে ফেলতে পারবা। কিভাবে? ফার্স্ট অফ অল এই যে ধীরে ধীরে কথাটা ইম্পর্টেন্ট। ধীরে ধীরে বলেছে মানে এটা একটা আইসোথার্মাল প্রসেস, মানে টি কনস্ট্যান্ট, সমষ্ণ প্রক্রিয়া। সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে ওয়ার্ক ডান, কৃত কাজ। অনেক ফর্মুলা জানি, দেখো যে কোনো একটা সময়ের পি বলা আছে, যে কোনো একটা সময়ের ভি বলা আছে, তাহলে বুঝতেছি পিভি দিয়ে সমস্ত প্রক্রিয়ার কৃত কাজের ফর্মুলা। তো আমরা অনেকগুলি ফর্মুলা জানি, ডাব্লিউ ইকুয়ালস টু এনআরটি ln v2 বাই v1 অথবা nRT ln p1 বাই p2 অথবা nRT জায়গায় যে কোনো বিন্দুর pv ln v2 বাই v1 অথবা যে কোনো জায়গার pv ln p1 বাই p2। পুরো যা যা কিছু কম্বিনেশন হতে পারে আমি সবগুলো এখানে ফর্মুলা আকারে লিখেছি। সো আমাদের কি কি দেওয়া? আমাদের কিন্তু দেওয়া আছে যে আমাদের যে কোনো একটা সময়ের পি দেওয়া আর ভি দেওয়া, আমরা দেখেছি এই পিভি দ্বারা বোঝায় সমস্ত প্রক্রিয়ার যে কোনো বিন্দুর চাপ আয়তনে গুণফলই কনস্ট্যান্ট থাকে, ওটা নিলেই হবে। তো এটা দেওয়া আছে, ঝামেলা গেল। আর বলেছে আয়তন কয় গুণ হয়েছে? 5 গুণ, মানে আয়তনের সম্পর্ক নিতে হবে, মানে এইখান থেকে আয়তনের অনুপাত লাগবে আর যে কোনো বিন্দুর পি, মানে এইটাকে আমরা পিক করব। তাহলে এটাকে যদি পিক করি
তাহলে আমরা এখন শর্টকাট করে নিয়েছি W ইকুয়ালস টু কি নিব, যে কোনো বিন্দুর চাপ আয়তন ln আয়তনের অনুপাত। তাহলে দেখো তো যে কোনো বিন্দুর চাপ আর আয়তন, তো চাপ কত বলেছে, যে কোনো একটা এক পর্যায়ে চাপ ছিল 2 atm। এটিএম তো আসলে আমাদের এসআই একক না, এটিএম কে 10⁵ দ্বারা গুণ করলে আসলে নিউটন পার মিটারে আসে, নিউটন পার মিটার। এই যে আনলাম নিউটন পার মিটারে, মদ্দা কথা এই চাপটা 2 atm ছিল, মানে 2 বায়ুমণ্ডলীয় চাপ, এটা দ্বারা গুণ করার মাধ্যমে আমরা আসছি নিউটন পার মিটারে, যেটা এসআই একক গেল চাপ। আর আয়তন, যে ওই যে সময় চাপ এত তখন আয়তন কত 4, তাহলে এখানে ডিরেক্ট দিয়ে দিলাম 4 ln। বলেছে ধীরে ধীরে কোনো গ্যাসের আয়তন 5 গুণ করা হলো, মানে আগে যে আয়তন ছিল তার থেকে এখন আয়তন কয় গুণ হয়েছে, 5 গুণ। তাহলে এই ভি পড়ে গেছে। তাহলে দেখো তো এখান থেকে যাবে শুধুমাত্র 5, তাহলে এখান থেকে একবার ক্যালকুলেশন করে ফেলতে হবে, ঠিক আছে। তো আমি যদি একবারে ক্যালকুলেশন করি, সবাই ক্যালকুলেশন করবে কিন্তু, হ্যাঁ, নাহলে আমার মতো অবস্থা হবে, ক্যালকুলেশনে আমি প্রচন্ড ভুল করতাম। সো হোপফুলি তোমরা এরকম হবে না। 1.287 10⁶, অনেক কাজ করেছে, এত যুগ। তাহলে সমস্ত প্রক্রিয়াতে এখানে এতটুকু কাজ হয়েছে, বোঝা গেল? ক্লিয়ার? ফাইন। তাহলে এরকম করে সমস্ত প্রক্রিয়াতে অঙ্ক করা যাবে। এইটা সব থেকে স্ট্রেইট ফরওয়ার্ড ওয়ে। অনেক সময় বলে দিবে যে 10 মোল গ্যাস, মানে এর ভ্যালু 10 মোল গ্যাস 30°C তাপমাত্রায়, 30 বলেছে ডিগ্রি সেলসিয়াস, তাহলে 273 যোগ করে নিব। এত তাপমাত্রা স্থির থেকে আয়তনে 3 গুণ হয়ে গেল, মানে V2/V1 = 3 হয়ে গেছে। এত তাপমাত্রা স্থির থেকে মানে সমস্ত বলেছে স্ট্রেইট ফরওয়ার্ড যেভাবে আসে, তাহলে নিশ্চয়ই সবাই এই অঙ্ক আসলে করতে পারবে। তাহলে সমস্ত প্রক্রিয়া সম্পর্কে আমাদের বেশ ভালো একটা ধারণা হয়ে গেল। দ্যাটস ইট। এতটুকু জেনে এই জিনিসটাকে আরেকবার দেখে প্র্যাকটিস করলে so it will be smooth with isothermal process and work done by isothermal process. Thank you everyone.